বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ অনার্স তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান এর ছাত্রীরা আসসালামু আলাইকুম। তোমরা আশা রাখছি ভালো আছো, সামাজিক দূরত্ব রক্ষা করে চলছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব নিরীক্ষা ও নিশ্চয়তা সাবজেক্টের হিসাবরক্ষক ও নিরীক্ষকের মধ্যে যে পার্থক্য আছে তা নিরীক্ষা পরিচালনার ক্ষেত্রে অনুসৃত মৌলিক নীতিমালাগুলো কি সেগুলো আলোচনা করব। তাহলে আমরা শুরু করি হিসাবরক্ষক নিরীক্ষকের পার্থক্য। আমরা এর আগের ক্লাসে নিরীক্ষা সংক্রান্ত সংজ্ঞা, উদ্দেশ্য, বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। তাহলে ছাত্রীরা হিসাবরক্ষক ও নিরীক্ষকের পার্থক্য, তাহলে আমরা শিখেছিলাম হিসাব বিজ্ঞানের যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে নিরীক্ষার কাজটা শুরু হয়, অর্থাৎ নিরীক্ষক সেখান থেকে কাজ শুরু করেন। নিরীক্ষা কাজ ও হিসাব বিজ্ঞানের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু দুটাই একসাথে ওতপ্রোতভাবে জড়িত। নিরীক্ষককে তৈরি করতে হয় আয় বিবরণী, উদ্ধৃতপত্র এবং মিলকরণ হিসাব। তখন তিনি হিসাব রক্ষক ও নিরীক্ষকের কাজ দুটোই সম্পাদন করবেন। যেহেতু পার্থক্য আছে তাই তাকে সতর্কভাবে কাজগুলো করতে হবে। তাহলে হিসাব যখন উনি তৈরি করবেন সে সময় তিনি হিসাব রক্ষক, নিরীক্ষক নন, কারণ কাজগুলো সম্পূর্ণ স্বতন্ত্র, মানে আলাদা। স্বতন্ত্র মানে আলাদা। তাই তার নিয়োগপত্রে পরিষ্কার করে উল্লেখ থাকতে হবে যে তিনি হিসাব রক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তিনি নিরীক্ষক নন, তিনি হিসাব রক্ষক। অর্থাৎ কোনো কাজের যে কাজটার দায়িত্ব তিনি গ্রহণ করছেন সেটা কাজটা কোন কাজের জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এই অবস্থায় মালিকের কাছে তিনি নিরীক্ষকের যা দায়িত্ব বা যে দায়িত্ব থাকে তার উপর প্রযোজ্য হবে না। অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে একজন হিসাবরক্ষক এবং নিরীক্ষকের কাজ আলাদা। ওনার নিয়োগপত্রে উল্লেখ থাকতে হবে যে উনি কি নিরীক্ষক হিসেবে নিয়োজিত হয়েছেন নাকি হিসাবরক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি যদি হিসাবরক্ষক হিসেবে নিযুক্ত হন, নিরীক্ষকের কাজগুলো করলো তিনি কিন্তু হিসাবরক্ষক, এবং তার কাজের যদি কোনো ভুল হয় তার জন্য তিনি দায়ী থাকেন। নিরীক্ষকের কাজে যদি ভুলে কোনো দায় থাকবে না, যেহেতু তিনি নিরীক্ষক হিসাবে নিযুক্ত হননি, হিসাবরক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছিল মালিক কর্তৃক। তাহলে আমরা এ ব্যাপারে দুটি মোকদ্দমার ঘটনা আমরা উল্লেখ করব। এক নাম্বারটা হচ্ছে এফএল ভার্সাস অনাম ডেক্সটর অ্যান্ড কোম্পানির মোকদ্দমায় কোনো কর্মচারীর প্রতারণা ধরতে না পারার জন্য মালিক নিরীক্ষককে দোষী সাব্যস্ত করেছিলেন, কিন্তু নিরীক্ষক তার জবানবন্দিতে বলেছিলেন তাকে তো হিসাব তৈরি করার জন্যই নিয়োগ করা হয়েছিল, নিরীক্ষক হিসেবে নয়। তাই বিচারক এস বুড়ে তার রায়ে বলেন, যেহেতু নিরীক্ষকের নিয়োগপত্রে হিসাব তৈরি করার কাজের কথাই উল্লেখ করা ছিল, নিরীক্ষার কাজের জন্য নিরীক্ষক সম্পূর্ণরূপে নির্দোষ। অর্থাৎ নিরীক্ষকে নিয়োগ করা হয়েছিল হিসাবরক্ষক হিসাবে, নিরীক্ষক না। ওই ভদ্রলোকে নিয়োগ করা হয়েছিল হিসাবরক্ষক হিসাবে। তো ওনার কাজের কারণে বা ওনার কাজের জন্য না, কর্মচারীদের কোনো ভুলের কারণে মালিকের কিছু কোম্পানির ক্ষতি হয়েছিল, তখন মালিক নিরীক্ষকের বিরুদ্ধে মামলা করেছিলেন যে হিসাব নিরীক্ষায় ভুল ছিল। কিন্তু নিরীক্ষক বলেছিলেন যে তিনি তার নিয়োগপত্রে লেখা ছিল তিনি হিসাবরক্ষক,
এবং তার নিয়োগপত্র ওটা লেখা ছিল বলে তিনি আর মামলা মোকদ্দমা থেকে তিনি বেঁচে গেছেন, অর্থাৎ তার কোনো দায় ছিল না। আরেকটা মামলার কথা আমরা বলি, কমিশনার অফ ইনকাম ট্যাক্স মাদ্রাজ ভার্সাস GM ডানডেকার মোকদ্দমার আয়কর কমিশনার, এটা একটা মামলা ছিল মোকদ্দমার। সেখানে আয়কর কমিশনার নিরীক্ষকের বিরুদ্ধে কর্তব্যে গুরুতর অবহেলার অভিযোগে অভিযুক্ত করেন, কিন্তু এখানে নিরীক্ষক হিসাব রাখার কাজে নিযুক্ত হয়েছিলেন এটা বিচারে প্রমাণিত হওয়ায়, অর্থাৎ উনি নিরীক্ষক হিসেবে না হিসাব রক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন, এটা বিচারে প্রমাণিত হয়েছিল এবং বিচারপতি তাকে নির্দোষ সাব্যস্ত করেন। তাহলে আমরা মামলার রায়গুলো হতে বলতে পারি যে হিসাব বিজ্ঞানীর কাজ এবং নিরীক্ষার কাজ সম্পূর্ণ ভিন্ন ধারার, অর্থাৎ হিসাব বিজ্ঞানীর কাজের যথার্থতা যাচাই করা হচ্ছে নিরীক্ষকের কাজ। এখন আমরা আলোচনা করব নিরীক্ষা পরিচালনার ক্ষেত্রে অনুসৃত মৌলিক নীতিমালাগুলো কি। এটা একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের বইয়ের চ্যাপ্টারে পড়া, কিন্তু এটা তোমাদের পরীক্ষায় 2013 এবং 2017-তে ন্যাশনাল ইউনিভার্সিটি BBA অনার্সে এসেছিল। তাহলে যে কোনো কাজকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে হলে তার কিছু আদর্শ বা নীতি থাকা বাঞ্ছনীয়। নিরীক্ষার ক্ষেত্রেও নীতি অনুসরণ করা হলে নিরীক্ষককে কমপক্ষে কতটুকু কাজ সম্পাদন করতে হবে তা জানা যাবে এবং তার কাজে মূল্যায়ন করাটাও সম্ভব হবে। আর এই জন্য নিরীক্ষা পরিচালনার ক্ষেত্রে কতগুলো নীতিমালা আছে, নীতি ছাড়া আসলে কিছুই হয় না। নীতিমালার মাধ্যমে সবাইকে সব কাজ সম্পাদন করতে হয়, সেই নীতিমালাগুলো মেনে চলতে হয়। সেগুলো হচ্ছে, 1 নাম্বারটা হচ্ছে ন্যায়পরায়ণতা, উদ্দেশ্যমুখিতা এবং স্বাধীনতা। অর্থাৎ নিরীক্ষক তার পেশাগত কাজের ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন তাতে যেন ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা এবং সততার প্রতিফলন ঘটে। অর্থাৎ নিরীক্ষক সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবেই তাকে কাজগুলো করতে হবে। তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি যেন নিরপেক্ষ থাকেন, অর্থাৎ তাকে নিরপেক্ষ থেকেই কাজগুলো করতে হবে। তার কাজে কারো দ্বারা তেমনি প্ররোচিত না হয়ে স্বাধীনভাবে কাজ করবেন, অর্থাৎ উনি যে কাজগুলো করবেন এগুলো যেন নিরপেক্ষ কাজ থাকে, তার মধ্যে যেন তিনি সততা বজায় রাখেন, তার মধ্যে যেন ওনার কাজের মধ্যে যেন কোনো অন্য দ্বারা, অর্থাৎ অন্য কারো দ্বারা যেন তিনি বায়াস না হন। গোপনীয়তা, নিরীক্ষক নিরীক্ষা কাজ সম্পাদন করার সময় যে সমস্ত তথ্য সংগ্রহ করবেন এবং জানবেন সেগুলোর ব্যাপারে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করবেন। কেবলমাত্র পেশাগত কারণে যেটুকু প্রকাশ করতে হবে তিনি আইনত বাধ্য থাকবেন কেবলমাত্র সেটুকু প্রকাশ করতে। অর্থাৎ নিরীক্ষক যখন কাজ করবেন তখন তিনি কোম্পানির যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে অবগত হবেন সেগুলো তিনি কারো কাছে বলবেন না, তৃতীয় পক্ষের কাছে বলবেন না, তিনি সেগুলো গোপন রাখবেন। শুধু যতটুকু প্রয়োজন কোম্পানি পরিচালনার ক্ষেত্রে ততটুকুই তিনি শুধু প্রকাশ করবেন কোম্পানির স্বার্থে, মালিকের পক্ষে। অন্যান্য তথ্য তিনি কোনো অবস্থাতেই বাইরের কোনো তৃতীয় পক্ষের কাছেও প্রকাশ করবেন না। বুঝেছ তো? দক্ষতা ও নিপুণতা, একজন লোক যিনি নিরীক্ষক হবেন তার দক্ষতা থাকতে হবে, প্রত্যেকটা কাজে তাকে নিপুণ থাকতে হবে। নিরীক্ষা কার্য সম্পাদনের পর নিরীক্ষক প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা সম্পর্কে রিপোর্ট প্রকাশ করবেন, অর্থাৎ উনি পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু তিনি রিপোর্ট তথ্য তৈরি করবেন, প্রকাশ করবেন। এক্ষেত্রে নিরীক্ষক তার কর্মচারীদের অবশ্যই নিরীক্ষা কার্য সম্পাদনে দক্ষতা ও অভিজ্ঞতা রাখবেন, আর এই জন্য তাদের সাধারণ শিক্ষা এবং বিশেষায়িত জ্ঞানের অধিকারী হতে হবে। অর্থাৎ নিরীক্ষকের সাথে ওনার অন্যান্য যারা সহকর্মী থাকবেন তারাও যেন দক্ষ থাকেন এবং তাদেরকে সেভাবে তৈরি করে নিরীক্ষা কাজটা পরিচালনা করতে হবে এবং সে কাজের জন্য নিরীক্ষক দায়ী থাকবেন। অপরের দ্বারা সম্পাদিত কাজ, নিরীক্ষক সহকর্মীদের দ্বারা নিরীক্ষা কার্য সম্পাদন করলেও মতামতের জন্য তিনি দায়ী থাকবেন, আর এই জন্য যাদের উপর তিনি বিশ্বাস এবং আস্থা অর্জন করতে পারবেন তাদের দিয়ে কিন্তু তিনি নিরীক্ষা কাজগুলো সম্পাদন করবেন। দলিলপত্র তৈরি,
মূল নীতিমালা অনুযায়ী যে নিরীক্ষা কার্য সম্পাদিত হয়েছে, অর্থাৎ নিরীক্ষা কার্য সম্পাদনের জন্য কতগুলো আন্তর্জাতিক মান তৈরি করা আছে, নিয়ম নীতি তৈরি করা আছে, সেই নিয়ম অনুযায়ী নিয়মগুলো ঠিক রেখে কিন্তু নিরীক্ষককে সেই কাজগুলো পরিচালনা করতে হবে, সম্পাদন করতে হবে। সেই কাজগুলোর জন্য নিরীক্ষক গুরুত্বপূর্ণ তথ্যাবলীর জন্য উপযুক্ত দলিলপত্র নথিপত্র তৈরি করবেন। অর্থাৎ উনি যে যে কাজগুলো করবেন সেগুলার উনি দলিল তৈরি করতে হবে, প্রতিবেদন তৈরি করতে হবে এবং সেগুলা প্রদর্শন করতে হবে মালিকের কাছে। পরিকল্পনা, প্রত্যেকটা মানুষ যখন কোনো কাজ করে তার একটা পরিকল্পনা থাকে। আমরাও কিন্তু অনেক কাজকর্ম যেটাই করি না কেন আমরা একটা চিন্তা করি যে আমাকে এইভাবে আগাইতে হবে, এইভাবে করতে হবে, এমনভাবে করতে হবে, এই ধরনের কাজগুলা অর্থাৎ পরিকল্পনা তৈরি করতে হবে। নিরীক্ষা কার্য যখন তিনি শুরু করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য নিরীক্ষক পরিকল্পনা প্রস্তুত করবেন। এক্ষেত্রে মক্কেলের কারবারের প্রকৃতির ভিত্তিতে তিনি কিন্তু পরিকল্পনাটা গ্রহণ করবেন। কারবারের পরিধি, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, এ ধরনের ব্যাপারগুলো দেখে তিনি তার পরিকল্পনাটা তৈরি করবেন। পরিকল্পনার মধ্যে কারবারের হিসাব ব্যবস্থার নীতি থাকতে হবে, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং তার উপর বিশ্বাসযোগ্যতা পদ্ধতি, সময়কাল এবং কার্যসূচি ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে হবে। অর্থাৎ কারবারের ভিতরের লোকজন যারা আছেন তারা যে সমস্ত কাজকর্মগুলো নিরীক্ষকের জন্য করে তৈরি করে রাখবেন হিসাবপত্র, সেগুলোকে উনি যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে এবং সেই কারবারের পরিধি কতটুকু সেই অনুযায়ী তাদের কাজকর্ম সবসময় চলছে কিনা সেগুলো অনুযায়ী তিনি তার পরিকল্পনাটা গ্রহণ করবেন হিসাবপত্র দেখে। নিরীক্ষার সাক্ষ্য প্রমাণ, উনি যে নিরীক্ষা করবেন তার সাক্ষ্য থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। অর্থাৎ নিরীক্ষা কার্য সম্পাদনকালে সংগৃহীত সকল উপাত্ত ও তথ্য যার উপর নিরীক্ষা সংক্রান্ত অভিমত নির্ভরশীল সেগুলো হচ্ছে নিরীক্ষার সাক্ষ্য প্রমাণ। আর্থিক তথ্যাদি সম্পর্কে মতামত প্রদানের জন্য নিরীক্ষককে উপযুক্ত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণগুলো সংগ্রহ করতে হবে, যেমন চালান, নথি, লেনদেনের সত্যতা যাচাইকরণ পত্র, ভাউচার, এগুলো উনি জোগাড় করে তারপর কাজ করবেন। সেক্ষেত্রে নিরীক্ষার দুটি পরীক্ষার উপর তিনি নির্ভর করতে পারেন নিরীক্ষক। একটা হচ্ছে নিরীক্ষার নির্দেশিত পদ্ধতি বা পরীক্ষা, অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু আছে কিনা, পর্যাপ্তভাবে কাজ করছে কিনা লোকজন, সন্তোষজনক কিনা এবং সারা হিসাবকাল ধরে কাজগুলো কার্যকর ছিল কিনা ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হওয়া যায় তাকে নির্দেশিত পদ্ধতি বলে। সেই পদ্ধতিটা তিনি সঠিক আছে কিনা দেখবেন। আরেকটা হচ্ছে স্থায়ী পদ্ধতি বা পরীক্ষা, আর্থিক বিবরণীতে প্রদত্ত তথ্যের পূর্ণাঙ্গতা, অর্থাৎ আর্থিক বিবরণীতে যে সমস্ত তথ্য নিরীক্ষকের সরবরাহ করা হবে সেগুলো পূর্ণাঙ্গভাবে দেয়া আছে কিনা, সেগুলো নির্ভুল কিনা, বৈধতার সপক্ষে প্রমাণাদি সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত পরীক্ষাসমূহকে নিরীক্ষার বাস্তব পদ্ধতি বা কার্যপ্রণালী হিসাবে নিরীক্ষক কিছু কাজ বা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন। কাজগুলো হচ্ছে সাক্ষ্য প্রমাণগুলো হচ্ছে বাস্তব অস্তিত্ব আছে কিনা, সত্যতা যাচাই করবেন সব কিছুর, মালিকানা ও দায় দায়িত্বগুলো ঠিক আছে কিনা, ঘটনাগুলো ঘটেছে কিনা, পূর্ণাঙ্গতা অর্থাৎ কাজগুলো পূর্ণাঙ্গ হয়েছে কিনা সেই কাজগুলোর মূল্যায়ন করবেন, বিশ্লেষণ করবেন, উপস্থাপন ও তথ্য প্রকাশ করবেন। নিরীক্ষক এই সমস্ত ঘোষণাগুলা অনুযায়ী তিনি এই কাজগুলোর মাধ্যমে, এই তথ্য প্রকাশ করার মাধ্যমে নিরীক্ষক পর্যাপ্ত পরিমাণে সঠিক নিরীক্ষা সংক্রান্ত সাক্ষ্য প্রমাণ পেয়ে নিতে হবে, যাতে করে তার পক্ষে আর্থিক তথ্যের মতামত প্রকাশের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। অর্থাৎ তিনি এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এই সমস্ত দলিলপত্র, কাগজপত্র ওনাকে সংগ্রহ করতে হবে যাতে তিনি সঠিক মতামত প্রকাশ করতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। 8 নম্বর হচ্ছে হিসাব রক্ষণ ব্যবস্থা এবং আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। কারবারের আয়তন ও প্রকৃতির উপর ভিত্তি করে আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা প্রয়োগ করে
যথাযথ হিসাব রক্ষণ ব্যবস্থা পরিচালনা করা ব্যবস্থাপনা কর্তৃপক্ষেরই কাজ। যারা পরিচালক আছেন তারা কারবারের আভ্যন্তরীণ রীতিনীতি সব সঠিক রেখে তারা হিসাব ব্যবস্থা পরিচালনা করেন, কাজ করেন, সেটা তাদেরই কাজ। সেই গৃহীত হিসাব রক্ষণ ব্যবস্থা সম্পর্কে এবং নথিভুক্ত হিসাব সম্পর্কে নিরীক্ষক নিজে আশ্বস্ত হবেন। অর্থাৎ তারা যে পরিচালকগণ কারবারের আভ্যন্তরীণ যে সমস্ত কাজকর্মগুলো করছেন সে কাজকর্মগুলো সঠিক কিনা সেটা নিরীক্ষক আশ্বস্ত হতে হবে। নিরীক্ষক যে আশ্বস্ত হবে যেগুলো ঠিক আছে, তার উপর ভিত্তি করে নিরীক্ষক তার নিরীক্ষার পরিধি নির্ধারণ করবেন। নিরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত এবং প্রতিবেদন। নিরীক্ষা সংক্রান্ত প্রাপ্ত প্রমাণাদি থেকে এবং প্রতিষ্ঠান সম্পর্কে নিরীক্ষক নিজের ধারণা থেকে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তার মূল্যায়ন ও পর্যালোচনা করুন। অর্থাৎ আমরা এতক্ষণ যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম, নিরীক্ষক সে সমস্ত বিষয়গুলো সংগ্রহ করে উনি নিজে নিশ্চিত হবেন যে তিনি যে সমস্ত কাগজপত্র দলিলপত্র পেয়েছেন সেগুলো তিনি ঠিক আছে কিনা তিনি নিজে পর্যালোচনা করবেন। তারপর পর্যালোচনা ও মূল্যায়নে যে বিষয়গুলো থাকবে, অর্থাৎ উনি যে পর্যালোচনা করবেন সেগুলো কি কি পর্যালোচনা করবেন, সেগুলো হচ্ছে গ্রহণযোগ্য হিসাব সংক্রান্ত নীতি ব্যবহার করে আর্থিক তথ্যগুলো প্রস্তুত করা হয়েছে কিনা, সংশ্লিষ্ট আইন এবং বিধিবিধান অনুযায়ী তথ্যগুলো তৈরি করা হয়েছে কিনা, এবং উপস্থাপনের উপযোগী সমস্ত বস্তুগত বিষয়গুলি আর্থিক তথ্যে যথার্থভাবে প্রকাশ করা হয়েছে কিনা। অর্থাৎ তিনি সমস্ত ধরনের কাজকর্মগুলো গুছিয়ে এনে, কাগজপত্র গুছিয়ে এনে উনি দেখবেন যে ভিতরে কাজকর্ম ঠিক আছে কিনা, ওগুলো দেখে উনি এই সমস্ত বিষয়ের উপর তিনি পর্যালোচনা করবেন। এরপরে উনি প্রতিবেদন পেশ করবেন। তখন বুঝতে হবে যে এই নীতিমালাগুলা অনুযায়ী নিরীক্ষা কার্য সমাধান করলে তা সুষ্ঠুভাবে সম্পাদিত হয়েছে বলে ধরে নেওয়া যাবে। তাহলে আমরা আজকে কি করলাম, হিসাব রক্ষক নিরীক্ষকের কাজের পার্থক্য, মামলার রায়, এগুলো আমরা জানলাম। মামলার রায়ের আলোকে আমরা বুঝতে পারলাম যে নিরীক্ষক বিনা কারণে দায়ী হবে না। তিনি যদি হিসাব রক্ষকের কাজ করেন নিরীক্ষার জন্য তিনি দায়ী হবে না। তার নিয়োগপত্রে ঠিকভাবে উল্লেখ থাকতে হবে যে উনি নিরীক্ষক না হিসাব রক্ষক। যদি হিসাব রক্ষক হয়ে উনি নিযুক্ত হন, নিয়োগপত্রে থাকে, তাহলে উনি কখনোই তার কাজের জন্য দায়ী হবে না যদি কোম্পানির ক্ষতি হয়। সেটা আমরা মামলার মোকদ্দমা থেকে জানলাম। এখন আমরা নিরীক্ষা শ্রেণী বিভাগ করব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। তাহলে আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, তার মধ্যে অনেক প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান, আবার অনেক প্রতিষ্ঠান কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকার ফলে বিভিন্ন প্রকার নিরীক্ষার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমাদের সমাজে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, তাদের কাজকর্ম বিভিন্ন ধরনের আছে, তাদের নিরীক্ষাগুলো বিভিন্ন ধরনের। হ্যাঁ, নিরীক্ষা কীভাবে পরিচালিত হবে অনেকটা নির্ভর করে সেই নিরীক্ষা শ্রেণী বিভাগের উপর। অর্থাৎ যে সমস্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানের পরিধি, সময়, আয়তন, আইনগত ভিত্তি, নিরীক্ষার বিষয়বস্তু ইত্যাদি দৃষ্টিকোণ থেকে নিরীক্ষাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটা ছকের মাধ্যমে দেখছি নিরীক্ষা শ্রেণী বিভাগ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। তাহলে সেটা ওরকম আইনের দৃষ্টিতে ভাগ করা হয়েছে নিরীক্ষাকে, পরিধি ভিত্তিক ভাগ করা হয়েছে, তারপর সময়, নিরীক্ষার সময় অনুসারে নিরীক্ষাকে ভাগ করা হয়েছে, বিষয়বস্তুর ভিত্তিতেও নিরীক্ষাকে ভাগ করা হয়েছে। এখন আমরা সেগুলো কি একটু দেখি। আইনের দৃষ্টিতে বিধিবদ্ধ নিরীক্ষা, বিধিবদ্ধ, বিধি মানে হচ্ছে আইন। 2 নাম্বারটা হচ্ছে অবিধিবদ্ধ বা ঐচ্ছিক। হ্যাঁ, এটা একটা ঐচ্ছিক নিরীক্ষা, যদিও মানে বিধিবদ্ধ নয় তবুও সেখানে নিরীক্ষা করতে হবে। আবার একটা আছে 3 নাম্বারটা হচ্ছে সরকারি নিরীক্ষা, অর্থাৎ সরকারের বিভিন্ন যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিরীক্ষা করতে হবে। পরিধি ভিত্তিক, পরিধি ভিত্তিক মানে আংশিক নিরীক্ষা, কিছু কাজ নিরীক্ষা না করালেও চলে হয়তো, কিন্তু সেখানে আংশিক নিরীক্ষা হলেও করতে হবে। পূর্ণাঙ্গ নিরীক্ষা অর্থাৎ পুরা হিসাবের কাজটাই পুরাপুরি নিরীক্ষা করতে হবে। আভ্যন্তরীণ নিরীক্ষা বলতে প্রতিষ্ঠানের ভিতরে যে
কাজকর্মগুলো আছে সেগুলো নিরীক্ষা করতে হবে। সময় অনুসারে নিরীক্ষার সময় অনুসারে ধারাবাহিক নিরীক্ষা, চলন্ত নিরীক্ষা। ধারাবাহিক যেটা চলতেই থাকবে নিরীক্ষা, সারাক্ষণ চলতে থাকবে, অর্থাৎ একটা কাজ শেষ হওয়ার পর একটা নিরীক্ষা, একটা কাজ শেষ হওয়ার পর একটা নিরীক্ষা, সারা বছর ধরে যেগুলো চলতে থাকে। কালান্তিক বা বার্ষিক বা পর্যাবৃত্ত নিরীক্ষা। কালান্তিক মানে কাল মানে হচ্ছে সময়, বৎসর। একটা বছর শেষ হয়ে গেলে একটা সময়কাল বলে। 1 তারিখ থেকে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত একটা সময়কাল। সেই সময় শেষে যে নিরীক্ষাটা হয় সেটা হচ্ছে কালান্তিক বা বার্ষিক। আর অন্তর্বর্তী বা মধ্যকালীন 3 নাম্বারটা, অর্থাৎ সারাটা সময়ের ভিতরে মাঝে মাঝে, বছরের মাঝামাঝি সময়ে যে নিরীক্ষাগুলো হয় সেটা হচ্ছে মধ্যবর্তী বা অন্তর্বর্তী। সেই নিরীক্ষাগুলো বিষয়বস্তুর ভিত্তিতে। তো সেগুলো হচ্ছে 1 নাম্বার হচ্ছে নগদ লেনদেন নিরীক্ষা করা, উদ্ধৃতপত্র নিরীক্ষা করা, কর নিরীক্ষা করা, হিসাবরক্ষণ ও অফিস ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ ও অফিস ব্যবস্থাপনা, তারপর মানব সম্পদ ব্যবস্থাপনা, এগুলো নিরীক্ষা করতে হয়। কৃষি তাদের কাজকর্মগুলো সঠিকভাবে চলছে কিনা, প্রত্যেকে সমাজের প্রতি লোকজন যারা সামাজিক দায় দায়িত্ব আছে নিরীক্ষা করে যে সমাজের প্রত্যেকে উপকৃত হচ্ছে কিনা। কৃষি খামারের নিরীক্ষা, শক্তি সম্পদের নিরীক্ষা। তাহলে আইনের দৃষ্টিতে আছে 4 রকম, পরিধি ভিত্তিক আছে 4 রকম, নিরীক্ষার সময় অনুসারে আছে 4 রকম, 3 রকম। আইনের দৃষ্টিতে বিধিবদ্ধ নিরীক্ষা, অবিধিবদ্ধ নিরীক্ষা, ঐচ্ছিক সরকারি নিরীক্ষা, পরিধিভিত্তিক আংশিক নিরীক্ষা, পূর্ণাঙ্গ নিরীক্ষা, আভ্যন্তরীণ নিরীক্ষা, নিরীক্ষার সময় অনুসারে ধারাবাহিক চলন্ত নিরীক্ষা, কালান্তিক বার্ষিক পর্যাবৃত্ত নিরীক্ষা, অন্তর্বর্তী মধ্যকালীন নিরীক্ষা, বিষয়বস্তুর ভিত্তিতে নগদ লেনদেন নিরীক্ষা, উদ্ধৃতপত্র নিরীক্ষা, কর নিরীক্ষা, হিসাবরক্ষণ ও অফিস ব্যবস্থাপনা নিরীক্ষা, মানব সম্পদ নিরীক্ষা, কৃষি খামার নিরীক্ষা, শক্তি সম্পদ নিরীক্ষা। আজকে আমরা এতটুকু পড়লাম। আমরা একটু ভালো করে পড়বো বাসায়। আমাদের আজকে এখানে শেষ হলো। তোমরা এগুলো সব লিখে ফেলবে, ছাত্রীরা লিখে 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 মুখস্থ করবে। লিখে লিখে যদি তোমরা মুখস্থ করো এটা তোমাদের মনে থাকবে, তাড়াতাড়ি শেখা হবে। এর পরবর্তী ক্লাসে আমরা এই যেগুলো বললাম এই নিরীক্ষাগুলো আমরা আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা অনেক কিছু জানতে পেরেছো। এগুলো তোমরা শিখে ফেলবে, কাগজে কলমে শিখবে। আর তোমরা সুস্থ থাকার চেষ্টা করবে, ভালো থাকবে, নিজের দেখাশোনা করবে, মা বাবাকে দেখাশোনা করবে। অর্থাৎ এখন তো একটা অন্য ধরনের পরিস্থিতি চলছে, করোনা কাল চলছে। সবাই নিজেকে সামাজিক নিরাপত্তা রক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে সুন্দর করে চলবে। তোমরা সবাই ভালো থাকো, অনেক শুভেচ্ছা, ভালো থাকো।